তো কি হয়েছে, আবার প্রিপারেশন নিয়ে দেব পরীক্ষা, এতে নৌকা ডুবার কি আছে? নুসরাত হাসলো, হেসে ইসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, কথার কথা বললাম। ইসরাতকে ছেড়ে দিল তার মতো, কথা বলল না আর। দুপুরে খাবার খাওয়ার জন্য ডাকতে এসে নাজমিন বেগম ফিরে গেলেন, কারণ ইসরাত ঘুমিয়ে আছে এখনো। দীর্ঘ 18 ঘন্টা জার্নি করার জন্য শরীর ছেড়ে দিয়েছে। ভালো করে পর্দা টেনে দিলেন যাতে বাহিরের আলো ঘরে প্রবেশ করতে না পারে। শান্তি মতো ঘুমাতে দিলেন দুই বোনকে। রাতের বেলা ইসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। ঠান্ডা পড়ে গিয়েছে পুরো দমে। শরীরে গরম কাপড় জড়িয়ে খাবার টেবিলে আসলো। খাবার টেবিলে আজ খাবার ভরপুর। ইসরাতের পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। ডিম ভোনা, কালা ভোনা, খাসির মাংস, গলদা চিংড়ি মুরগির মাংসের রোস্ট, মাছ ফ্রাই আর অনেক কিছু। নুসরাত চোখ বড় বড় করে তাকালো খাবারের দিকে। নাজমিন বেগম দই এনে রাখলেন টেবিলে। মায়ের দিকে ব্যথিত নয়নে তাকিয়ে দুঃখী গলায় বলল, তুমি এত কিছু রান্না করলে ইশরাতের জন্য, আর আমার জন্য রান্না করলে করো। করলা ভাজি, শাক ভাজি, ছোট মাছ, শুটকি আর হাবি জাবি যা আছে সব। তুমি আমার মা হতেই পারো না। নাজমিন বেগম ক্ষেপে গেলেন। নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, সবসময় উল্টাপাল্টা কথা বলা। তোকে তো সবসময় রান্না করে খাওয়াই। মেয়েটা আজ 5 মাস পর বাড়ি ফিরলো, একটু তো ভালো মন্দ রান্না করে খাওয়াবো, তাই না? এরকম উল্টোপাল্টা কথা বললে শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। ভালো মানুষের মতো কথা বল। আমরা বলে সহ্য করছি, অন্য কেউ হলে দু একটা লাগিয়ে দিবে। এই তো আসল কথায় আসছো। তুমি আমার চাচি শাশুড়ি, তার প্রমাণ তোমার কথাই পাওয়া যাচ্ছে। তুমি আমার মা হতে পারো না। নাজমিন বেগমের জল ঝুলে গেল। একে এক বলে দুই বুঝে, এটাকে বোঝানোই বৃথা। নাজমিন বেগম চলে গেলেন কিচেনের দিকে নুসরাতকে ইগনোর করে। নুসরাত পেছন থেকে সতর্ক গলায় বলল, এই তো প্রমাণ হয়ে গেল তুমি আমার মা না, তুমি হলে ইশরাতের মা। সত্যি করে বলো, তুমি কোথা থেকে আমাকে অ্যাডপ্ট করেছো? নাজমিন বেগম শুনলেন না কথা। নুসরাত আরো কিছু বলতে যাবে, ইসরাত বলল, আব্বু আসছে, চুপ কর, শুলে একটা মারও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। হেলাল সাহেব শহীদের সাথে কথা বলতে বলতে নিজ জায়গায় এসে বসলেন। ইসরাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের পাশে বসালেন। প্লেটে ভাত বেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। কিরে মা, এত শুকিয়ে গেছিস কেন? জাহিন কি তোর খেয়াল রাখে না? ইসরাত কোনো কথা বলল না, হালকা করে হাসল শুধু। ভাত মাখিয়ে ইসরাত প্রথম লোকমা ভাত মুখে নিতেই লিপি বেগমের ফোন বিকট শব্দে বেজে উঠল। হেলাল সাহেব বিরক্তির গলায় বললেন, এই সময় আবার কে কল দিয়েছে? তোমার বড় ছেলে কল দিয়েছে। কল ধরো তো, দেখো কি বলে। আজ ওর একদিন কি আমার একদিন। কল ধরলেন লিপি বেগম। জাইনের কল দেখে ইসরাত কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মনের সুখে খেতে লাগলো। কল ধরতেই জাইন লিপি বেগমকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করলো, ইসরাত কি বাসায় এসছে? অজ্ঞাত লিপি বেগম না জেনে জাইনকে ধমক দিয়ে বললেন, কখন তুমি ওকে এয়ারপোর্টে রেখে এসেছো, আর এখন কল দিয়ে জিজ্ঞেস করছো ইসরাত বাসায় এসেছে কিনা? আমাদের একবার কল করে বলা গেল না ইসরাত বাংলাদেশে আসছে? নুসরাত না গিয়ে আনলে তো কেউই জানতোই না ইসরাত বাংলাদেশে এসেছে। হেলাল সাহেব লিপি বেগমের কাছ থেকে ফোন নিয়ে নিলেন। জাইনকে বজ্র কণ্ঠে ধমক দিয়ে বলতে লাগলেন, জাইন, তুমি এত বেখেয়ালিপানা কখন থেকে শুরু করলে? একে তো তুমি ওর যত্ন নিয়ে গাফেলতি করছো, এখন আবার স্ত্রীকে কোনো ভরসা ছাড়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছো। তারপর আমাদের সাথে একবারও এই বিষয় নিয়ে ডিসকাশন করলে না। হেলাল সাহেব থেমে শ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, ওর এই অবস্থা কেন? ও এত রোগা হয়ে গেল কিভাবে? আমাদের ঘরের মেয়েকে তুমি ভালোভাবে স্বাস্থ্যবান নিয়ে গেলে আর ফিরিয়ে দিলে কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জাইন। নাসির সাহেব ভাইয়ের ওপর বিরক্ত হয়ে বললেন, আহ ভাই, কি শুরু করেছ? স্বাস্থ্য কমে গিয়েছে, আবার বেড়ে যাবে। এত কথা বলার কি আছে? ছেলেটাকে ভালো মন্দ তো আগে জিজ্ঞেস করবে, তা না জিজ্ঞেস করে ধমকাধমকি শুরু করেছ। জাইন হেলাল সাহেবের এত প্রশ্নের বিপরীতে একটা উত্তর দিল না, চুপ করে বাবার কথা হজম করে নিল। ভিন্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, ইসরাত কোথায়? হেলাল সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন। এত কথার বিপরীতে ছেলেটা অন্য আরেকটা প্রশ্ন করছে। নিজের বিস্ময় নিজের ভেতর রেখে বললেন, এই তো আমার পাশে বসে খাবার খাচ্ছে। ইসরাতের কাছে ফোন দাও। ফোন লাউডে ছিল বিধায় ইসরাত জাইনের সব কথা শুনতে পাচ্ছিল। ইসরাত নির্লিপ্ত অথচ ধীর কণ্ঠে বলল, আমি অনেক টায়ার্ড ফিল করছি, এখন আমার কথা বলতে একদমই ইচ্ছে করছে না, পরে কথা বলে নেব, আপনারা কথা বলুন। খাবারে পানি ঢেলে ইসরাত খাবার টেবিল থেকে উঠে চলে গেল। হেলাল সাহেব বলে উঠলেন, আরে মা, খাবারটা তো শেষ করে যা। আমি অনেক টায়ার্ড ফিল করছি বড় আপু, এখন আর খেতে পারবো না, একটু রেস্ট নেওয়া দরকার, শরীর ছেড়ে দিচ্ছে আমার।
ইসরাত কোনো রকম কথাগুলো বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো। চোখে অন্ধকার দেখছে, নাক পিটপিট করছে, সেই সাথে যোগ দিয়ে আবার মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। মাথা খুলে ফেলে দিতে ইচ্ছে করলো ইসরাতের। জাইন ইসরাতের কথা শুনলো, তবুও চুপ করে বসে রইল ফোনের পাশে। সে সব কিছুর শোধ নিবে খুব তাড়াতাড়ি ইসরাতের কাছ থেকে। জাইনের সাথে বাড়ির সবাই আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নুসরাত প্লেটে থাকা খাবার একসাথে সব মুখে পুরে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ালো। হেলাল সাহেব ধমক দিলেন, তোর আবার কি হয়েছে? খাবার রেখে উঠে দাঁড়ালি কেন? আরে একটু ভাত নে। এত কম খাবার খাচ্ছিস কেন? নুসরাত মুখের ভাত গিলার চেষ্টা করলো। ভাত চাবাতে চাবাতে ও হু হু করে কিছু বলল। হেলাল সাহেব বুঝলেন না। ইরহাম পানির গ্লাস নুসরাতের দিকে এগিয়ে দিল। নুসরাত পানি দিয়ে ভাত গিলে গলা কিছুটা পরিষ্কার করে বলল, পেট ভরে গেছে আমার, আর খাবো না। হেলাল সাহেব কিছু বলতে যাবেন, লিপি বেগম ইশারা করে না করলেন কিছু বলার। গলার কাছে আসা কথাগুলো গিলে নিলেন হেলাল সাহেব। নুসরাত সিঙ্কে হাত ধুয়ে ইসরাতের রুমের দিকে দৌড় দিল। নিস্তব্ধ রাতে চারিদিকে ঝিরিঝিরি পোকার ডাক শোনা যাচ্ছে। ইসরাত নিজের রুমে একা শুয়ে আছে জানালার দিকে তাকিয়ে। দিনে ঘুমানোর জন্য এখন চোখে ঘুম নেই। এখনো পর্যন্ত মেহরুন্নেসার সাথে কথা বলেনি সে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। কেমন আছো ইশরাত? সকালে তোমার সাথে ঠিক করে কথা বলতে পারিনি। ভালো। ইশরাত, তুমি কিছু মনে না করলে কি কিছু জিজ্ঞেস করতে পারি? ভাইয়া, এত হেজিটেট ফিল করার কিছুই নেই, যা জিজ্ঞেস করে করে ফেলুন। বড় ভাইয়া কি জানতো তুমি এখানে এসেছো? ইসরাত চুপ থেকে মাথা নাড়ল। আরশ চুপ করে কিছুক্ষণ বসে থেকে কিছু ভাবলো। ঠোঁট কামড়ে ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছে? ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। একবার বলবে ভাবলো, তারপর আবার নিজের মনেই বলল, তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, অন্য কাউকে কেন বলবে সে? তেমন কিছু না ভাইয়া, হাজবেন্ড ওয়াইফের মনোমালিন্য চলছে, এরকম কিছুই। আর ইউ শিওর ইশরাত? জি জি, আম শিওর। পেছন থেকে নুসরাত টর্নেডের মতো রুমে প্রবেশ করলো। হাতে আইসক্রিম, চিপস, জুস, হাবিজাবি খাবার। নুসরাত রুমে ঢোকার সময় দরজার সাথে ধাক্কা লেগে শব্দ করে উঠল। আরশ চোখ ঘুরিয়ে পেছনে তাকালো। নুসরাতের হাতে আইসক্রিম দেখে ভ্রু উঁচিয়ে নিল। এই ঠান্ডার মধ্যে তুই আইসক্রিম খাবি? নুসরাত কথা না বলে মাথা উপর নিচ নাড়ল। মানবতার খাতিরে আরশকেও শুধালো, আপনি খাবেন? না বোন, তুই খা। নুসরাতের থেকে চোখ ঘুরিয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত তখনও চুপ করে বসে, নির্লিপ্ত চোখে বোন আর বোন জামাইয়ের দিকে তাকিয়ে। তাহলে আসি ইশরাত, কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবে। নুসরাত চিপসের প্যাকেট থেকে চিপস বের করে মুখে পুরল। আরশ ইসরাতের থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো। কাপড় টেনে ভাঁজ ঠিক করে নুসরাতের পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা নয়নে নুসরাতের পানে তাকিয়ে টুকুস করে হাত চিপসের প্যাকেটে ঢুকিয়ে চিপস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে নুসরাতের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি রুমে আয়, না হলে দরজা লাগিয়ে দিব। নুসরাত মুখ ভর্তি চিপস থাকায় হাউ হাউ করে কিছু বলল, যার কোনোটা ইসরাতের আর আরশের বোধগম্য হলো না। সকাল সকাল সৈয়দ বাড়িতে হইচই শুরু হলো। আশিক, মমো, ডেলা আর ইনায়া আসছে। এই সপ্তাহের শুক্রবারে আশিক আর ডেলা ফ্রান্স শিফট হচ্ছে। ডেলা আরও কিছুদিন দেশে সময় কাটাতে চাইছিল, কিন্তু বিজনেসের কারণে যেতে হচ্ছে। ইসরাত নিচে হইচই শুনে রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। নিচে নামতেই চোখ গোল গোল করে ইসরাতের পানে তাকালো আশিক, মমো, ডেলা, ইনায়া। ইসরাত সবার এভাবে তাকানো দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। সোফার দিকে অগ্রসর হতে হতে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ কেমন লাগলো? মমো অত্যাধিক বিস্ময় নিয়ে ইসরাতের উদ্দেশ্যে বলল, এটা সত্যি আপু তুমি? না, এটা আমি না। হোয়াট এ সারপ্রাইজ ইশরাত, আমি তো তোকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এটা কোনো কথা? দেশে আসলে আমাদের জানালি না? ফ্রান্স যাওয়ার আগে বিদায় নেওয়ার জন্য, না আসার জন্য জানাসনি নাকি? তখন একটা কাজে ফেঁসে গিয়েছিলাম, তাই তো আম্মুকে আর মমকে পাঠিয়ে দিয়েছিলাম। না আসার জন্য এভাবে পর করে দিলি? আচ্ছা, আমাদের বলিসনি ঠিক আছে, আম্মুকে জানালি না কেন? দিনে জানাসনি, রাতে জানালি না কেন? রাতে জানালেও তো আম্মু তখন এসে হাজির হতো তোকে দেখার জন্য। জাইন ভাইয়া কোথায়? দেখতে পাচ্ছি না কেন? আগে শ্বাস নাও ভাইয়া, আস্তে ধীরে জিজ্ঞেস করো, আমি উত্তর দিচ্ছি। একটা একটা করে লাইন বাই লাইন প্রশ্ন করো। আমি উড়ে যাচ্ছি না, এখন তোমার সামনেই আছি। আশিক শ্বাস নিল। প্রথম থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলো। দেশে আসলি জানালি না কেন? ইসরাতের ঠোঁটের আগায় উত্তর ছিল। ইসরাত ঝটপট বলল, সময় হয়ে ওঠেনি, হঠাৎ করে সব হয়ে গেছে। আম্মু, আব্বু, ছোট চাচু, চাচু, ছোট আম্মু,
দাদি ভাইয়ারা কেউ জানতো না আমি আসছি, শুধু নুসরাত জানতো। দিনে আসলে রাতে জানালি না কেন আমাদের? তুই এসেছিস। টায়ার্ড ছিলাম ভাই, এসে শুয়ে পড়েছি। আশিকের শেষ প্রশ্নে ইসরাতকে ভেতর থেকে কিছুটা নাড়িয়ে দিল। সত্যিই তো, সে কি উত্তর দেবে? জাইন কোথায়? যথাযথ উত্তর মগজ থেকে বের হয়ে আসলো না। নুসরাত পা দাপিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়ি থেকে চিৎকার করে সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মম উৎফুল্ল ভঙ্গিতে উঠে দাঁড়ালো, দু হাত মিলে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাতের হঠাৎ আশায় আশিকের করা প্রশ্নে ভাটা পড়ল। ইসরাত আর সেটা নিয়ে কথা বলল না। সতর্কতার সহিত আলগোছে এড়িয়ে গেল জাইনের না আসার ব্যাপারটা। কতদিন পর তোমার সাথে দেখা। নুসরাত ভ্রু বাঁকালো। আশিক নিজের কথা ঢুকিয়ে দিল মমর কথার মাঝখানে। এক্স্যাক্ট কতদিন পর নুসরাতের সাথে তোর দেখা হয়েছে? মম হাতের আঙ্গুল গুনতে লাগলো। নুসরাত মমর মাথায় গাঁটটা মেরে বলল, বেশি না ভাইয়া, এই তো 1 সপ্তাহ আগ পিছ হবে। এর কথায় কান দিও না তো। নুসরাত মমর হাত মুঠোয় বন্দি করে নিচে নেমে আসলো। নুসরাত আর মম একসাথে সোফায় বসতেই ডেলার পেটের দিকে চোখ পড়ল। পেট কিছুটা ফোলা ডেলার। নুসরাত চোখ ওদিকে রেখে ভ্রুকুচকে ফেলল। মমর দিকে বিস্ময় নিয়ে একবার তাকিয়ে আবার আশিকের দিকে তাকালো, তারপর আবার ডেলার পেটের দিকে। নিজের সিক্স সেন্স যা বলছে তাহলে সে ফুপু হতে চলেছে। আশিকের দিকে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি যা ভাবছি বা দেখছি তা কি সত্যি? আশিক নুসরাতের এমন সন্দেহ দৃষ্টি দেখে থতমত খেল। চোখ ঝাপটে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, কি ভাবছিস তুই? নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসলো, গলা ফাটিয়ে চিৎকার করে বলল, জেলা ভাবিকে প্রেগনেন্ট। নুসরাতের এরকম গলা ফাটিয়ে প্রশ্ন করা দেখে আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল। ডেলার লজ্জায় গালগুলো লাল টকটকে হয়ে গেল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তাহলে আমার সন্দেহ সত্যি। তুমি তো ইশরাত বিদেশ থেকে আসার বড় সারপ্রাইজ দিয়ে দিলে, আর এতদিন আমাদের বললেই না। মমর পিঠে ধূপধাপ কিল বসালো নুসরাত। মম পিঠে হাত বুলিয়ে চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। অভিমানী গলায় বলল, আমাকে মারলি কেন? আমি কি করেছি? নুসরাত আঙ্গুল তুলে মমকে ঠোঁটে হাত চেপে চুপ দেখালো। মম নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। কিছু বলতে নেবে নুসরাত বলল, চুপ বেডি, তুই আর একটা কথা বললে পিডিয়ে তোকে তক্তা বানিয়ে দিব। আমাদের বাড়িতে 2 দিন পর পর আসিস, আর তুই বললি না ডেলা ভাবির বাচ্চা হবে। তোকে তো আমি। নুসরাত আবার তেড়ে গেল মমর দিকে। ইরহাম এসে আটকালো। নুসরাত দাঁত কিরমির করে কটমট শব্দ করলো। ফিসফিস করে ইরহামের আর মমর শোনার মতো করে বলল, শালি বলেনি ওর ভাইয়ের 2 দিন পর বাচ্চা হবে? তুই কি সুন্দর চেপে গেছ। এ নাকি আমার বন্ধু। তুইও তো কথা কি বলিস না আমাদের। আমরা কি তোকে এরকম জানার পর পিটিয়েছি যে তুই আমাকে গরুর মতো পেটেছিস? ইরহাম মাথা নাড়ল মমর কথায় তাল দিয়ে। সে সমান ভুক্তভোগী এই বিষয়ে, তাই মমর সাপোর্ট করলো। নুসরাত থতমত খেয়ে ঢোক গিলল। নিজে সাফাই দিয়ে বলল, আমি না বললে সেটা অন্য বিষয়। তুই কেন আমাকে বললি না আগে? আমি নিজের ব্রেন কাজে লাগিয়ে কেন জানবো ভাবির বাচ্চা হবে? তোর ব্রেন কাজে লাগিয়েছিস কোথায়? পেট উঁচু দেখেই তো আন্দাজে ঢিল ছড়লি। তোর ঢিলটা শুধু ঠিক জায়গার মধ্যে বসেছে, এখানে তুই ব্রেন কাজে লাগালি কই? আর ভাইয়া তো বলতে না করলো, সে নিজে এসে বলবে বলেছে তোকে আর আরশ ভাইয়াকে। আশিকের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মম কিছুটা রোর গলায় বলল, ভাইয়া এখন বলছো না কেন বলো? হাঁ করে আমার আর ওর মুখ দেখছো কেন? তুমি তো তখন বললে না ও জানে না, তাহলে তুই আর জানাস না? আমি নিজে সারপ্রাইজ দিব নুসরাতকে। আশিক চোরের মতো মুখ লুকালো। নুসরাত মমকে বেশি কথা বলতে দেখে হম্বিতম্বি করে এগিয়ে গেল। ইরহাম নুসরাতকে হাত ধরে আটকালো। নুসরাতদের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে থেকে এসব মনোযোগ সহকারে দেখছে ইসরাত, ডেলা, আশিক আর ইনায়া। ইরহাম সর সামনে থেকে। শালিকে আরো 2টো না দিলে হবে না। শালি বেশি মুখ চালাচ্ছে আজকাল। নুসরাত শার্টের হাতে গুটিয়ে নিল মমকে কয়েক ডোজ দেওয়ার জন্য। মম কিছুটা ভয় পেল এবার। যেভাবে তাকাচ্ছে তার দিকে মনে হচ্ছে পিষে ফেলবে। ইসরাতের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, আপু দেখো না কি করছে, কিভাবে হাত গুটাচ্ছে আমার মতো এক অবলা মেয়েকে মারার জন্য। প্লিজ বাঁচাও এই পিশাচিনীর হাত থেকে। ইসরাত বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতের দিকে এগিয়ে এসে টেনে নিয়ে গেল সোফার দিকে। সোফার ওপর বসিয়ে মাথায় 2টো থাপ্পড় মারল। গুন্ডি হচ্ছিস দিন দিন। নুসরাত মাথা নাড়িয়ে না বলল, আবার ওপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলল।
ইসরাতের কথার উত্তর দুটোই দিল। ইসরাত নুসরাতের হাত চেপে ধরে নুসরাতের পাশে বসে ডেলার দিকে মনোযোগ দিল। ডেলার আগের তুলনায় কিছুটা স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখলেই ইচ্ছে করছে ফোলা গালগুলো টিপে দিতে। হালকা হেসে ইসরাতের দিকে তাকিয়ে থাকলো ডেলা। ইসরাতও অধর প্রসারিত করলো ডেলার দিকে তাকিয়ে। চোখাচোখি হতে ডেলা কিছু জিজ্ঞেস করার জন্য গাইগুই করলো। ইসরাত ডেলার অস্বস্তি বুঝে নিজে থেকে জিজ্ঞেস করলো, ভাবি কয় মাস চলছে আপনার? ডেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইসরাতের কথার উত্তর দিতে গিয়ে একটু সময় নিল ডেলা। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, 4 মাস চলছে। তোমার অবস্থা কেমন? যেমন দেখছেন। আর আপনার তো বাংলা দেখছি পারফেক্ট হয়ে গিয়েছে। ডেলা হালকা হাসলো। তারপর জিজ্ঞেস করলো, আর চাইনিজ? কথাটা বলতে গিয়ে বারবার আটকে গেল ডেলা। ইসরাত স্বাভাবিক গলায় বলল, জি, ওনারও ভালো অবস্থা। কিছু মনে না করলে আমি কিছু কি জিজ্ঞেস করতে পারি? একটু পার্সোনাল আর কি। জি, জিজ্ঞেস করুন। তোমরা বাবু কবে নিবে? কোনো প্ল্যানিং করেছো? ইসরাত ঢোক গিল। নুসরাত কেসে উঠল। ইরহাম আর ইনায়া ঠোঁট চেপে হাসতে লাগলো। মমও বিবাহিত মানুষদের মাঝখানে বসে নিজেকে সিঙ্গেল পুত্তর মনে হলো। এখানে সবাই বিবাহিত, শুধু সে অবিবাহিত। এখনো কোনো প্ল্যানিং করিনি, ইনশাআল্লাহ শীঘ্রই কিছু প্ল্যানিং করব। নুসরাত উঠে দাঁড়ালো ব্যাঙের মতো লাফ দিয়ে। নুসরাতকে ব্যাঙের মতো লাফ দিয়ে দাঁড়াতে দেখে মমো আর ডেলা নুসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডেলার দিকে তাকিয়ে চোখ বাঁকা করে নুসরাত বলল, তোমাদের দুজনের লজ্জা লাগছে না আমার মতো এক মেয়ের সামনে বসে বিবাহিত মহিলাদের মতো অ্যাডাল্ট কথাবার্তা ডিসকাস করছো? লজ্জায় তো আমার গাল লাল হয়ে গিয়েছে। নুসরাত গালে হাত দিয়ে বলল, দেখো গাল কেমন গরম হয়ে গিয়েছে লজ্জায়। নুসরাতের কথায় ফোড়ন কেটে পেছন থেকে আরশ বলল, কে মেয়ে? আমি তো মেয়ে কাউকে এখানে দেখতে পাচ্ছি না। নুসরাত নিজের দিকে তর্জনী আঙ্গুল তুলে ইশারা করে বলল, এই যে আমি মেয়ে। নুসরাতের কথায় পাত্তা না দিয়ে আরশ বলল, আমি তো এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। আমি শুধু দেখতে পাচ্ছি 4 জন নারীর মধ্যে এক রোগা মহিলা দাঁড়িয়ে আছেন। নুসরাত আরশের কথায় পাত্তা দিল না। ইরহাম আরশের কথা শুনে ঠোঁট চেপে হালকা শব্দ করে হেসে উঠল। আরশ নুসরাতের থেকে কোনো পাত্তা না পেয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। নুসরাত মোহাম্মদ দিকে তাকিয়ে বলল, দেখ লজ্জায় আমার গাল হয়ে গিয়েছে। যা তো শালি, আয়না নিয়ে আয় দেখি গাল কেমন লাল হয়েছে। উপন্যাসের নায়িকাদের মতো টকটকে কি হয়েছে? উপন্যাসের নায়িকারা লজ্জা পেলে তাদের গাল গোলাপ ফুলের পাপড়ির মতন লাল হয়ে যায়। আমারও কি হয়েছে? তোর গাল তো লালের ল হয়নি। নুসরাত বিস্ময় নিয়ে ব্যথিত গলায় বলল, সত্যি, কিন্তু গল্পের শ্যামলা নায়িকাদের তো লজ্জায় শ্যামলা গালও লাল হয়ে যায়, আমার কেন হলো না? মমো আর ইরহাম একসাথে গলা মিলিয়ে বলল, 99.99% সত্যি, তোর গাল একটুও লাল হয়নি। নুসরাতে হে হে করে হেসে উঠল, সাথে মমো আর ইরহাম। এতক্ষণ যে ঢং করছিল নুসরাত, তা বুঝতে পারল ডেলা আর ইনায়া। ডেলা আর ইনায়া সিরিয়াসলি নিয়ে নিয়েছিল নুসরাতের কথা। ইনায়া ঘটনা বুঝতে পেরে হেসে সোফায় গড়াগড়ি খেল। এর মধ্যে লাঠি ভর দিয়ে মেহরুন্নিসা এসে হাজির হলেন। ইনায়ার পিঠে হালকা গুঁতো দিয়ে বললেন, কি গো, তোর বোন তো সুখবর দিয়ে দিল, তুই কবে দিবি? ইনায়া লজ্জা পেয়ে মুখ লুকালো। নুসরাত প্রচন্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি জানতে দাদা আশিক ভাইয়ের? নুসরাত শেষের কথা না ভুলে 2 হাত পেটের কাছে বেঁধে ওপর নিচ করলো। মেহরুন্নিসা বুঝতে পারলেন না নুসরাত কি বলছে। যখন বুঝতে পারলেন তখন বললেন, ও তুইও এটা বলছিস? নুসরাত মাথা নাড়ালো। আরে আমরা সবাই জানতাম তুই শুধু ইশরাত, জাইন, আয়ান, আরশ আর ইরহাম ছাড়া। তুইও তো জানতে পারতি। এখন অফিস চলে যা বলে জানতে পারিসনি। সবাই জানতো, শুধু এই বাড়িতে থেকে আমিই জানতাম না কিছু। আজকাল বাড়ির অনেক বিষয় সম্পর্কে অজ্ঞাত হয়ে যাচ্ছি। মনে হচ্ছে নজর রাখতে হবে এখন থেকে, অফিসে আর যাওয়া যাবে না। কত ক্লাইম্যাক্স মিস হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। মেহরুন্নিসা মাথা নাড়ালেন। নুসরাত কিছুক্ষণ কিছু ভেবে বলল, ট্রিট কই আমাদের? একে মিষ্টি খাওয়ালে না, 2 ট্রিটও দিলে না। ট্রিট না দিয়ে শু হয়ে যাবে তা তো হবে না, আমাদের ট্রিট চাই। টাকা দিয়ে দিবে, তুই সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খেয়ে নিস। নুসরাত ঠিক আছে বলে সকালে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের দিকে চলে গেল। এর মধ্যে লিপি বেগম সকালে নাস্তা করার জন্য সবাইকে ডেকে পাঠালেন। আহান এসে সবাইকে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যাওয়ার জন্য বলল। ডেলা পেটে হাত চেপে উঠে দাঁড়ালো, মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে খাবার টেবিলের দিকে অগ্রসর হলো। ইনায়া লজ্জা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল।
বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় শেষে সবাই খাবার খেতে বসলো। হেলাল সাহেব ডেলার দিকে ইশারা করে বলল, ওকে, ফ্রুটসের প্লেট এগিয়ে দাও। আমি নিতে পারবো বড় মামা, আপনি ব্যস্ত হবে না। হেলাল সাহেব হাসলেন। ইসরাতের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলেন, পরোটা আর একটা দিব? ইসরাত মাথা নাড়িয়ে না করলো। নুসরাতের দিকে দৃষ্টি দিলেন, যে দুটো পরোটা প্লেটে নিয়ে আরাম করে শোয়ার মতো করে চেয়ারে বসে আছে। সবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে পরোটা পুড়ছে, তারপর ইরহামের সাথে ফিসফিস করে কিছু কথা বলছে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, নুসরাত মা। নুসরাত নড়ে চড়ে হেলাল সাহেবের দিকে তাকালো। চোখ বাঁকা করে হেলাল সাহেবের দিকে তাকাতেই তিনি বললেন, খাবার খাওয়ায় মন দাও, পটর পটর করা বন্ধ করো, গল্প করার অনেক সময় পড়ে আছে। লিপি, ওকে আরেকটা পরোটা দাও। নুসরাত মুখ কালো করে খেতে লাগলো। আরশের নুসরাতের রিয়াকশন দেখে মজা লাগলো। নুসরাতের পেছনে লাগতে হাতে চিমটি কাটলো। নুসরাত আরশের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। আরশ কিছু হয়নি এমন করে খেতে লাগলো। নুসরাত ঠাস ঠাস করে আরশের উরুতে দুটো থাপ্পড় মারল। লিপি বেগম আর চোখে নুসরাত আর আরশের দিকে তাকিয়ে সরে গেলেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই হাত ধুয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেল। সময় 12:44। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইনায়া যখন দেখলো জায়ান নিচে নামছে না, তখন ভ্রু বাঁকিয়ে তাকালো। নুসরাত, মমো আর ইরহাম একে অপরের সাথে বসে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পরপর চোরের মতো লুক দিচ্ছে। ইসরাতের সাথে ডেলা কথা বলছে। আশিক আরশের সাথে বাইরের দিকে হাঁটতে বের হয়েছে। ইনায়া নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জায়ান কোথায়? দেখতে পাচ্ছি না। নুসরাত চোখ উপরের দিকে তুলে ঝাপটে জিজ্ঞেস করলো, ভাবি ভাইয়া কোথায় আমরা কিভাবে জানবো? তা তো আপনি ভালো জানবেন। নুসরাতের কথায় লজ্জা পেল ইনায়া। মমো ইনায়ার দিকে তাকিয়ে বলল, আরে ভাবি লজ্জা পাচ্ছেন কেন? আমরাই তো, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবি ভাইয়ার কথা জিজ্ঞেস করতে লজ্জা লাগলো না? আর এখন দেখছি নুসরাত আপনাকে কথাটা বলতেই লজ্জায় লাল নীল সবুজ হলুদ হয়ে যাচ্ছেন। আপনি কি ভাইয়াকে দেখার জন্য ভেতরে ভেতরে তরপাচ্ছেন? তাহলে তরপাতে থাকেন, কারণ আপনি ভাইয়ার দেখা আজ পাচ্ছেন না ভাবি। ইনায়া লজ্জায় মরিমরি অবস্থা। ইরহাম ইনায়াকে বিন্দুমাত্র ছাড় দিল না। নুসরাতের কথার সুর ধরে বলল, ভাইয়া তো আপনার অপেক্ষায় দিন রাত আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাইয়া এখন আকাশের তারা হয়ে গিয়েছে ভাবি গো। জায়ান দোতলা রেলিং এর ওপর হাত রেখে ইরহামের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলল, কে আকাশের তারা হয়ে গিয়েছে? ইরহাম থতমত খেল। মমো আর ইরহাম দুজন দুজনের মুখ চাওয়াচাবি করলো। নুসরাত নির্লিপ্ত ভঙ্গিতে শরীর ছেড়ে শুয়ে পড়ল। জায়ান কথার উত্তর না পেয়ে ইনায়ার দিকে তাকালো। ইনায়ার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, একটু আসো তো ইনায়া। ইনায়া মুখ লুকানোর জায়গা খুঁজলো। জায়ান কথাটা বলে নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত ইনায়াকে লজ্জা দিতে বলল, যান ভাবি যান, আপনার ভাতার আপনাকে ডেকে পাঠিয়েছে, আজ কেউ নাই বলে। দীর্ঘশ্বাস ফেলল। সামনের দিকে তাকিয়ে যখন দেখলো ইনায়া এখনো সামনে বসে আছে, নুসরাত ভ্রু বাঁকালো। ইনায়াকে কিছুটা আদেশের স্বরে বলল, আমার ভাসুর আপনাকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি যান মেজো ভাবি, না হলে টেম্পারেচার হাই হয়ে যাবে। ইনায়া উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লজ্জায় চোখ মুখ কান লাল হয়ে গিয়েছে। শুভ্রবনের হওয়ায় একটু বেশি লাল হয়ে যাওয়া মুখ নাক গাল বোঝা গেল। নুসরাত ইনায়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডেলা নিচু স্বরে গল্প করছে। নুসরাত ইসরাতের আর ডেলার কথা শোনার জন্য কান পাতল। যখন তাদের আলোচনার বিষয়বস্তু শুনল, চোখ মুখ কালো করে উঠে দাঁড়িয়ে গেল। নুসরাতকে লাফ দিয়ে উঠে দাঁড়াতে দেখে ইসরাত চোখ মুখ উল্টে নিল। নুসরাত ফাটা বাঁশের মতো চিৎকার করে বলল, আমাদের মতো অবিবাহিত সিঙ্গেল কমিটির মেম্বারদের সামনে বসে তোমরা দুজন আবার বিবাহিত মহিলাদের মতো কথা বলছো? ইরহাম উঠে গেল। নুসরাত কখন কি বলে দেয়, পরে সে মেয়েদের মধ্যে বসে একাই লজ্জা পাবে, তাই এখনই পালিয়ে যাওয়াই উত্তম। ডেলা অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি শুনেছো তুমি? ওই তো বলেছিলে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কিনা। ডেলা মুখ ব্যাঙের মতো হাঁ হয়ে গেল। ইসরাত চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। এত জোরে বলার কি প্রয়োজন ছিল? ধীরে কথা বলতে পারে না এই মেয়ে? ইসরাত সতর্ক গলায় নুসরাতকে শাসিয়ে নিল। চোখ রাঙিয়ে আদেশ করলো, ধীরে কথা বলো, আমরা কেউ এখানে কম শুনি না। ধীরে কথা বলবো কেন? আমার গলা যেমন আমি সেরকম কথা বলবো।
আরশ আর আশিক দূর থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আরশ এবার রাশভারী গলায় বলল, তুই তো ফাটা বাস, ফাটা কলসি বাজে বেশি, তুইও সেরকম। নিজেকে অবিবাহিত আর সিঙ্গেল দাবি করতে তোর বিন্দুমাত্র লজ্জা লাগে না? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে আরশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, জি না, আমার বিন্দু মাত্র লজ্জা লাগে না। আমি যদি আরো 4টে প্রেম আর 2টো বিয়ে করি তাহলে আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই থাকবে, আই এম অলওয়েজ সিঙ্গেল। এদিকে সিঙ্গেল মমো চোখ মুখ কালো করে সবার দিকে তাকিয়ে থাকলো, কারণ এখানে সবাই বিবাহিত আর সে নাম্বার 1 সিঙ্গেল প্লাস অবিবাহিত। আরশ রাগী চোখে নুসরাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। নুসরাত আরশে তাকানো একদম পাত্তা দিল না, আবারও কান পাতলো ডেলা আর ইসরাতের কথা শোনার জন্য। রাত 11টা। মমো, ইনায়া, ডেলা, আশিক বিদায় নিচ্ছে। লিপি বেগম থেকে যাওয়ার জন্য বলছেন, আগামীকাল সকালে উঠে চলে যাবে। কিন্তু আশিকের এক কথা, সেই তো সকালে চলেই যেতে হবে, তাহলে এখন থেকে কি লাভ হবে? অগত্যা বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে চলে গেল। ইনায়া যাওয়ার সময় বারবার জায়নের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে গেল। রাত 12টা বেজে 40 মিনিট। নুসরাত রুমের দরজা জানালা লাগিয়ে চোরের মতো এদিক সেদিক উকি ঝুঁকি মারতে লাগলো। ইসরাত নুসরাতের চোরের মতো বিহেভিয়ার দেখে কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি হয়েছে? এরকম চোরের মতো বিহেভ করছিস কেন? ফ্রান্স থেকে কি নিয়ে এসেছিস আমার জন্য? কিছু আনিনি। বললেই হলো। হ্যাঁ হলো। নুসরাত গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, যাওয়ার সময় তুই 2টো লাগেজ নিয়ে গিয়েছিলি আর এখন নিয়ে আসছিস 4টে, তার মানে তুই জম্পেশ জিনিস নিয়ে এসেছিস। লাগেজের চাবি দে। নেই। নুসরাত রুমের দরজা খুলে দৌড় দিল। ইসরাত ভ্রু বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। 5 মিনিট পর নুসরাত ছুটে রুমে এসে দরজা লক করে দিল। নুসরাতের হাতের দিকে তাকাতে ইসরাতের চক্ষু চড়কগাছ হয়ে গেল। লাগেজের তালা খোলার জন্য নুসরাত হাতুড়ি নিয়ে এসেছে স্টোর রুম থেকে। ইসরাত বিস্ময় কাটিয়ে নুসরাতের দিকে তাকাতেই দেখলো হাতুড়ি দিয়ে তালা পিটিয়ে ভেঙে ফেলেছে। চেন খুলে লাগেজের ভেতরে তাকাতেই নুসরাতের চোখ মুখ হাঁ হয়ে গেল। ইসরাত লাগেজ ভর্তি ব্র্যান্ডের ব্যাগ আর জুতো নিয়ে আসছে। সেন্ট লরেন্টের হাই হিল নুসরাত হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এর প্রাইস কত? 800 টাকা। 800 টাকা মিন 800 ইউরো। বাংলার টাকায় কত হয়? নুসরাত নিজেই গুনলো হাতের মধ্যে, চোখ মুখ বড় বড় করে বলল, 90,000 টাকা এর দাম। ইসরাত ওই রকম বলতেই নুসরাত অজ্ঞান হওয়ার মতো চোখ বন্ধ করে শীতের মধ্যে মেঝেতে শুয়ে পড়ল। ইসরাত বলল, আরে আরে কি করছিস? এত টাকা দিয়ে তুই এই বালের জুতা কিনে এনেছিস? বালের জুতা কেন বলছিস? জুতোটা কত সুন্দর। নুসরাত ধীরে ধীরে সব বের করে দেখলো, তার পছন্দ মতো কোনো জিনিস খুঁজে পেল না। ইসরাত ব্যাগি প্যান্ট 4টে নিয়ে এসছে, 4টে কার্গো প্যান্ট আর স্লিপার নিয়ে আসছে। নুসরাত আরেকটা লাগেজ খুলতেই সেখান থেকে খাবারের জিনিস বের হলো। বিভিন্ন ধরনের চকলেট, কিটক্যাট, আমুল ডার্ক চকলেট, ডাব, কিন্ডার বয় নামা, ডেইরি মিল্ক, পিঙ্কেলস, লেস, আরও অনেক চকলেট চিপস। নুসরাত লাগেজের চেন বন্ধ করে পরের লাগেজ খুলতে নিবে। ইসরাত বলল, আব্বু, চাচু, ফুপু, ভাইয়া আর আম্মুদের জন্য ওটাও? তোর কোনো জিনিস নেই ওখানে? নুসরাত তবুও খুলল। লাগেজের ভেতরে প্যাকিং করে রাখা সবার জিনিস আলাদা আলাদাভাবে, যার যা জিনিসের প্যাকেটের ওপর যার যার নাম লেখা। আরশের জন্য কিনা শার্ট ইসরাত এক কোনায় আরশ ভাইয়া লিখে প্যাকিং করে রেখেছিল। নুসরাত আরশ লেখা দেখে আরশের প্যাকেট খুলে আরশের জন্য রাখা কাপড় বের করে দেখতে লাগলো। আরশের জন্য রাখা কাপড়গুলো নুসরাতের পছন্দ হলো। ইসরাতকে উদ্দেশ্য করে বলল, এই তুই যেগুলো কাপড় আরশের জন্য নিয়ে এসেছিস ওইগুলো আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিই কাপড়গুলো। নিয়ে নে, আমি ভাইয়াকে নতুন কিনে দিব। আর আমাকে যা দিব কিনে। এখন লাগেজ গুছিয়ে এসে ঘুমা। রাত 3টে। নুসরাত নিশাচর প্রাণীর মতো এদিক থেকে ওদিক পাচারি করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই নুসরাত ভ্রু বাঁকিয়ে মেইন দরজার দিকে তাকালো। এই অসময়ে আবার কি এলো ভেবে নুসরাত নিচতলার দিকে অগ্রসর হলো। দরজা হতে 2 হাত দূর থেকে প্রস্তুতি নিল হুডির হাতা গুটিয়ে। আবার কলিং বেল বাজতেই নুসরাত দরজার ওপাশের ব্যক্তিকে গালি দিল, আরে দাঁড়া, দরজা খুলছি। এত কলিং বেল বাজাচ্ছিস কেন? মানুষ ঘুমিয়ে আছে। তোর মতো বালের জন্য রাতের বেলা দরজার সামনে দাঁড়িয়ে কেউ অপেক্ষা করছে না। দাঁড়া বাপ আমার, খুলছি দরজা আমি। কলিং বেলের উপর থেকে হাত সরা বাপ আমার। নুসরাত মেইন দরজা খুলল খুবই সতর্কতার সহিত।
দরজার ওপাশের ব্যক্তিকে দেখে অবাক হলো, কিন্তু অবাকতা গিলে নিয়ে চোখ মুখ তীক্ষ্ণ করে তাকিয়ে রইল দরজার ওপাশের ব্যক্তির দিকে। দরজার ওপাশের ব্যক্তি রাশভারী গলায় বলল, ভেতরে ঢুকবে সে দরজার সামনে থেকে সরতে। নিরিবিলি পরিবেশ, কোথাও কোনো পোকামাকড়ের ডাকার শব্দ শোনা যাচ্ছে না। নুসরাতকে সরতে না দেখে জাইন এক দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত জাইনকে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখে 1 মিনিট বলে মেইন দরজা আটকে দিল। কিচেনের দিকে পা চালিয়ে যেতে যেতে ভাবলো ইসরাতের কাছ থেকে মাল পেয়েছে, এবার জাইনের কাছ থেকে মাল পাবে। শুধু গিফট আর গিফট। আয় হায়। নুসরাত নিজের চিন্তা ভাবনা একপাশে রেখে কিচেনের দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি এক কোণে অবহেলায় পড়েছিল, তা তুলে নিল হাতে। মিষ্টির রশি আর কাঁচি হাতে নিয়ে দৌড়ে দরজার দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি দরজার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বেঁধে দরজা খুলল। দরজা খোলার আওয়াজে জাইন চোখ তুলে তাকালো। নুসরাত হে হে করে হাসলো জাইনের দিকে তাকিয়ে। নুসরাতের এমন অদ্ভুত হাসি দেখে জাইন চোখ উল্টে নিল। দুলাভাই কেমন আছেন? আপার পেছন পেছন দেখছি আপনিও চলে আসছেন। হোয়াট ভালোবাসা আপনাদের। জাইন ঠোঁট বাঁকিয়ে হাসলো। নুসরাত যে তাকে ভেঙিয়ে কথাগুলো বলছে তা খুব ভালো জাইনের বোধগম্য হলো। আর জাইন নুসরাতকে ছেড়ে দিল না, পায়ে পা লাগিয়ে নুসরাতের কথার উত্তর দিল।